কখনো না, যাব না মানে না। ইনানের তেরা কথায় বিরক্ত হয় সুফিয়া। সোফায় বালিশটা মেঝেতে ছুঁড়ে রাগ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। ইনানের কাছে এসে শান্ত সুরে বলে, জীবনে প্রিয় এবং কাছের মানুষগুলো হারিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় হেতু এই ইগো। তুই তোর ইগো কমা, রাগ জেদ ক্ষোভ কমিয়ে দে। হয়তো জীবনে তোর এমন পর্যায়ে আসবে মায়ের কোলে কাঁদার জন্য কোল খুঁজবি, কিন্তু তোর মাকে আর পাবি না। একটু ভরসার জন্য বাবার হাত খুঁজবি, আর সেটাও পাবি না। আর রইল বাকি তোর সঙ্গী সাথী। তোর ইতিবউ হয়তো কোনোদিন অভিমান করে হারিয়ে যাবে, তুই ফেরাবি বলে সে অভিমানী হয়ে বসে থাকবে, কিন্তু তোর ইগোর দরুনে তাকে ফিরিয়ে আনবি না। হারিয়ে যাবে তোর সবকিছু। উফ, চুপ করবি তুই। তোর কাছে এত গীত শুনতে চাইনি, আমার ভালো লাগছে না। রুমে গেলাম। ইনান রাগ দেখিয়ে রুমে চলে যায়। অলিদ এবং সুফিয়া তার দিকে তাকিয়ে রইল বৃতৃষ্ণার ভঙ্গিতে। অলিদ এবং সুফিয়া দুজনের মাঝে কথা বলায় ব্যস্ত। হঠাৎ সুফিয়ার ফোনে আন্নোন নাম্বার থেকে ফোন আসে। কে ফোন করেছে? সুফু? আননোন নাম্বার, বাইরের দেশের মনে হচ্ছে। তাহলে ধর দ্রুত। সুফিয়া দ্রুত রিসিভ করে, ফোন কানে ধরে। হ্যালো, কে বলছেন? কেমন আছিস সুফু? ওয়াসিম? চিনে ফেলছিস দেখছি। অবশ্য চিনবি না কেন, আমরা তো সবাই বন্ধুই ছিলাম। তুই আমায় ফোন করেছিস কেন? বিশেষ কারণে। আচ্ছা যাই হোক, ওই শুয়োরটা কোথায়? কার কথা বলছিস তুই? ইফতিহার ইনান। মুখ সামলে কথা বল অসীম। আমি রাখছি, তোর সাথে কথা বলতে আমার রুচিতে লাগছে। আমার সাথে কথা বলতে তোদের রুচিতে বাঁধে, অথচ আমার বউকে তোর বন্ধু জোর করে বিয়ে করে এনেছে। তখন রুচিতে লাগেনি নাকি বিবেকে বাঁধেনি? ওয়াসিমের শান্ত ক্রুব্ধ স্বরে কথায় ভয় পেয়ে যায় সুফিয়া। অলিদের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। কিরে, কথা শুনছিস না কেন? তোরা কোন সাহসে এই কাজ করেছিস? আমাকে দমন করতে না পেরে আমার বইয়ের দিকে হাত বাড়িয়েছিস। ওয়াসিম, ইতিকা তোর বউ কবে হলো? কবে বিয়ে হয়েছে তোদের? ফাউল কথা বাদ দে। বউ হয়নি তো কি হয়েছে, মন থেকে তাকে বউ মানি। হ্যাঁ হয়েছে হয়েছে, এবার তুই চুপ কর। বিয়ের 2 মাস হয়ে যাচ্ছে ইনান এবং ইতিকার। ওদের সম্পর্কটা 2-4টা স্বামী স্ত্রীর মতোই। অতীত ভুলে যা। আমি খুব শীঘ্রই আসছি। ইতিকাকে তো আমি দেখে নেব, তবে তার আগে ইনানকে। ভালো থাকিস। কথাটা শেষ করেই দ্রুত ফোন কেটে দেয় ওয়াসিম। অপরদিকে ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে সুফিয়া। দ্রুত ইনানের কাছে গিয়ে সবটা খুলে বলে। অলিদ ইনানের ঘাড়ে হাত রেখে আশ্বাস সুরে বলে, হাতে সময় কন ভাবি, যা চায় তা কর। তুই ওই বাড়িতে ফিরে যা। আরেকটা কথা, একটু নরম হওয়ার চেষ্টা কর। সারাদিন মন মেজাজ গরম রাখলে কোনো মেয়ে তো দূরের কথা, একটা থার্ড জেন্ডারের মানুষও তোর সামনে আসবে না। অলিদের কথায় ঠোঁট খিচে হেসে দেয় সুফিয়া। ইনান গায়ের শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ধমকের সুরে বলে, চুপ কর। আম্মা, রাত 9টা বেজে গেল। তিনি কি তবে আসবেন না? আমার চাওয়া পাওয়ার যে তার কাছে নেই আগেই জানতাম। ইতিকার কথায় নাসরিন স্মিত হাসলেন। হুট করে তার চোখ দুটো অশ্রুকণায় ভরে গেছে। ইতিকার দিকে তাকিয়ে আশ্বাস ছুড়ে বলে, আর একটু ধৈর্য ধর মা, আসলেও তো আসতে পারে। নাসরিনের কথায় বিদ্রুপের হাসি হাসলেন ইনানের বাবা ইব্রাহিম। জন্মদিনে মেয়েটা আবদার করেছিল আজকে অন্তত এই বাড়িতে আসতে, কিন্তু সে আসেনি। কোন কোলাঙ্কার জন্ম দিলাম আমরা। ইতিকা, মা তুই কেকটা কাট, সে আসবে না আর। রাত 10টা পার হয়ে যাচ্ছে।
তাদের তিনজনের আফসোস দেখে লজ্জায় মাথা নুইয়ে নেয় অলিদ এবং সুফিয়া। ইতিকার আবদারেই তারা আজ এখানে এসেছিল, কিন্তু ইনান আসেনি। আব্বা, আমি কেক কাটবো না, আপনারা কেটে খেয়ে নিন, আমি ঘুমাতে গেলাম। ইতিকা উঠে দাঁড়ায়, দরজার দিকে আরেক পলক তাকিয়ে অভিমান করে নিজের রুমে চলে যায়। ইনান আসে বেশ কিছুক্ষণ পরেই। তাকে দেখে বাড়ির সকলে স্থির মূর্তির ন্যায় তাকিয়ে থাকে। এক পা দু পা এগিয়ে এসে ইব্রাহিমের পা ছুঁয়ে সালাম করে ইনান। কতদিন পর বাবার মুখোমুখি হয়েছে, একদম সব রাগ অভিমান ছেড়ে। কেমন আছো বাবা? ইফতেহার ইব্রাহিম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ছেলেকে জড়িয়ে ধরে অশ্রুজল বিসর্জন দিতে থাকেন। বেশ কিছুক্ষণ বাবা ছেলের কান্না শেষে ইনান সুফিয়াকে ইশারায় বলে ইতিকার কথা। ইতি বউ কোথায় সুফু? তোর বউ অভিমান করে উপরে চলে গেছে, জানি আয়। বেশ কিছুক্ষণ পর সুফিয়া ইতিকাকে নিয়ে নিচে নামে। ইনানকে দেখে স্থির চিত্তে তাকিয়ে রইল। ইনানও তার সাথে ভাব দেখিয়ে আগ বাড়িয়ে কোনো কথা বলেনি। পুরো অনুষ্ঠানটাই শেষ হয় দুজনের বাক্যহীন ভাবে। রাতের গভীরতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ইনান বারান্দায় বসে সিগারেটের ধোঁয়া উড়াতে ব্যস্ত। কত মাস পর সে ফিরে এসেছে, তার কোনো ইয়াত্তা নেই। ইতিকা গুটি গুটি পায়ে এসে ইনানের পেছনে দাঁড়ায়। তার অবস্থা বুঝতে পেরে স্থির কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয় ইনান। কিছু বলবেন ইতি বউ? না। যান ঘুমান, অনেক রাত হয়ে গেছে। আপনি ঘুমাবেন না? আপনার কোলে যদি আমার মাথা রাখার ঠাঁই হয় তবেই ঘুমাবো, হবে কি? ইনানের নিঃসংকোচ আবেদনে অপ্রস্তুত হয়ে পড়ে ইতিকা। হ্যাঁ নাকি না কি বলবে সে কিছুই বুঝে উঠতে পারল না। মন তো চাইছিল একবার বলি, আসুন আমার কোলে মাথা রেখে চিন্তাহীন তন্দ্রায় আচ্ছন্ন থাকুন, কিন্তু কোথায় যেন বাধা দিল মন। নিজের সাথে নিজেই যুক্তিতর্কে পেরে না ওঠে ইতিকা রুমে চলে যায়। অপরদিকে তার এমন সংকোচ অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসতে থাকে ইনান। বেশ কিছুক্ষণ পর ইনান রুমে ঢুকে। ইতিকা তখনও বসে বসে টেলিভিশন দেখছে মন দিয়ে। ইনান একবার টেলিভিশনের দিকে তাকায়, আরেকবার ইতিকার দিকে। টম অ্যান্ড জেরি কার্টুন এত মনোযোগ দিয়ে দেখার কি আছে বুঝলো না সে। ইনান ঝটপট ইতিকার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে শুয়ে যায়। আপনি এত রাতে জেগে আছেন কেন? আর এই কার্টুন মনোযোগ দিয়ে দেখার কি আছে? আপনার ঘুম পেয়েছে? বিছানায় ঘুমান। কেন, আপনার কোলে ঘুমালে কি জাত চলে যাবে? ইতি বউ, যখন আমি আপনার পাশে থাকবো, ধ্যান ধারণা মনোনিবেশ সব আমাকে ঘিরে হবে। শুধু আমাকে বুঝতে পারছেন? কেন, এটা কি আপনার সাথে সংসার করার রুলস? যদি বলি তাই, আর এই রুলস সারা জীবনের জন্য মানতে হবে আপনাকে। ইতিকা জবাব দিল না, চুপচাপ ইনানের চুলে হাত বুলাতে থাকে। একটা প্রশ্ন করব আপনাকে। কি প্রশ্ন ইতি বউ? আমাকে সবসময় আপনি আপনি বলে সম্বোধন করেন কেন? শুধুমাত্র গতকাল রাগের মাথায় তুমি বলেছিলেন। ইতিকার প্রশ্নে লান হাসে ইনান। তুমি আমায় যেভাবে শাসন করো, ধমক দাও, আদেশ ছুড়ে দাও, তাতে মনে হয় তুমি আমার বড়। মনে আছে বিয়ের দিন জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো রাগ নিয়ে জানতে চেয়েছিলে মাত্র 16 বছর বয়সী একজনকে বিয়ে করেছেন, সাক্ষী হিসেবে আমার মা বাবা কোথায়? সেদিন আমি বুঝে নিয়েছি তুমি তো আমাকে এক ইশারায় সোজা করার ক্ষমতা রাখো। প্রথম প্রথম রাগ দেখিয়ে আপনি বলেছি, কিন্তু এখন অভ্যাসে পরিণত হয়েছে। তাই নাকি? আমার কোনো কথা আপনি কি শোনেন? যদি তোমার কথা না শুনতাম তবে আজ এই বাড়ির চৌকাঠে কখনোই পা বানাতাম না। আম্মা ঠিকই বলে, বেপরোয়া ছেলেদের বিয়ে করিয়ে দেওয়া উচিত। বউয়ের মায়ায় পড়ে ঠিকই ঘর সংসারে মনোনিবেশ করবেন।
তাই নাকি? তোমার আম্মা আর কি কি বলেছে? বলেছে বলেছে অনেক কথা বলেছে। এবার বালিশে মাথা রাখুন, আমি ঘুমাবো। পরে ঘুমাবে, আগে আমার কপালে তোমার ওই নরম ঠোঁটের স্পর্শ এঁকে দাও। ইনানের বেখাপ্পা কথায় লজ্জায় নুইয়ে যায় ইতিকা। ইনানের নিঃসংকোচ আবেদন সে মান্য করতে নারাজ। বাহরুল ইসলাম আজ বেজায় চটে আছেন, এতটাই রেগে আছেন যে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢালতে ব্যস্ত সে। তার স্ত্রী রোশানি হন্তদন্ত হয়ে রুমে ঢুকেন। আরে পাগল হয়ে গেছো তুমি? মাথায় এমন মগ ভর্তি পানি ঢালছো কেন? আমার সব জল্পনা কল্পনা ধীরে ধীরে মাটি হয়ে যাচ্ছে রোশনি। স্থির থাকবো আমি কি করে? কি হচ্ছে না হচ্ছে তা পরের কথা। নিচে চলো, সাহাব ভাইজান এসেছে। হোয়াট? শত্রু আমার ঘরে চলে এসেছে? সাহাব কেন এসেছে? কিছু বলছে না তোমায়? না, তোমায় শীঘ্রই নিচে যেতে বলেছে। বাহরুল ইসলাম মাথা মুছে নিচে চলে যায়। শাহাবুদ্দিন তাকে দেখে এগিয়ে এসে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। কেমন আছো বন্ধু? হঠাৎ শত্রু আজ ঘরে? একটা সময় তো বন্ধু ছিলাম। যাই হোক, বলেছিলাম গ্রামের মেয়েটাকে মেরে দিতে, না হয় পাচার চক্রের কাছে বেঁচে দিতে। তুই তো জানিস পুলিশ আমার উপর আলাদা নজরদারি রেখেছে, চাইলেও কিছু করতে পারবো না। তোর সাহায্য চেয়েছিলাম, আর তুই মেয়েটাকে ইনানের বউ করে আনলি। অদ্ভুত। আমার ইচ্ছে ছিল না মেয়েটাকে ইনানের বউ করার, কিন্তু ইনানের জোরাজুরিতে আমিও রাজি হতে বাধ্য হই। মেয়েটা যেমন তোর বিপদ ছিল, এখন আমারও বিপদ হয়ে দাঁড়িয়েছে। এক কথায় আমি খাল কেটে কুমির ঘরে ঢুকালাম। বাহরুল ইসলাম প্রতিউত্তর করল না। তিনি গভীর চিন্তায় মগ্ন। কিছুক্ষণ পর সাহাবের দিকে তাকিয়ে সিগারেট মুখে পুরে বলেন, তুই কি কিছু ভেবেছিস? না। আর ভাবতে হবে না তোকে। আমরা খুব শীঘ্রই এই সম্পর্কে গোপন মিটিংয়ে বসবো, সেখানে ইনান থাকবে না। ক্যানভাসে রং তুলি রাঙিয়ে তুলছে সাদা কাগজটি একটি মেয়ে, যা শিল্পকর্ম দেখে মুগ্ধ না হওয়ার উপায় নেই। ক্লিপ দিয়ে চুলগুলোকে আটকে রং তুলিটা মুখে পুরে কিছু একটা ভাবতে থাকে ক্যানভাসের দিকে তাকিয়ে। কি রে মা, আসবো? বাহরুল ইসলামের কণ্ঠে ঘুরে তাকায় রুমু। বাহরুল ইসলামের একমাত্র মেয়ে রুমু, যার বৈশিষ্ট্য সবসময় চুপচাপ থাকা, নিজেকে ব্যস্ত রাখে রং তুলির মাঝে। ঝগড়া বিবাদে কখনো জড়িয়েছে কিনা সন্দেহ আছে। তোমার এই রং তুলির যুদ্ধ কি কখনো থামবে না রুমা? না বাবা, তুমি জানো আমি কতটা ভালোবাসি এই রং তুলি। কিছু বলবে তুমি? তোমায় আগেই বলেছি ইনানকে বাড়ির জামাই করতে চাই, কিন্তু তুমি তো কোনো পাত্তাই দিচ্ছ না। আগেই বলেছি বাবা, ইনানকে আমার সাথে যায় না। আমার প্রয়োজন শান্তশিষ্ট, আমাকে বুঝতে পারবে এমন ছেলে, আর প্রতিষ্ঠিত একটি ছেলে। কিন্তু ইনান ভাই সবকিছুর বিপরীত। কিন্তু আমাদের তো তাকে পছন্দ মা। বাবা, এই সম্পর্কের কথা পরে হবে, এখন আমায় ডিস্টার্ব করো না। ঠিক আছে, পরে কথা হবে তবে। বাহরুল মুখ ভার করে রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটা তার সহজ সরল, তবে নিজের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে এক পাও ফেলবে না। নিজের ইচ্ছেতেই অনড় সে। স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে ইতিকা এবং ইনান। গাড়ি থেকে নেমে ইনানকে বিদায় দিতেই ইতিকার চোখে পড়ে হাস্যোজ্জ্বল চেহারার রাতুলকে। ছেলেটি তার দিকেই এগিয়ে আসছে। ইতিকা ভয়ে আড়ষ্ট হয়ে দু কদম পিছিয়ে যায়। তখনই কারো বুকের সাথে ধাক্কা লাগে তার। পেছনে ঘুরে ইনানকে দেখে ইতিকার ভেতরটায় আরো ভয়ের সঞ্চার হয়। কিন্তু ইতিকার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে ইনান রাতুলের দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেয়। হেই রাতুল, কি অবস্থা? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। আমি যাচ্ছি, ইতিকাকে ক্লাসে পৌঁছে দাও।
চিন্তা করবেন না ভাইয়া, আমি আছি তো। ইতিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ইনান এবং রাতুলের দিকে। কিছুদিন আগেও যারা সাপ নেউলের মতো ঝগড়ায় মত্ত থাকতো, তারা আজ কি করে এতটা বন্ধুত্বপূর্ণ? আসছি ইতিবউ। ইনান ইতিকাকে বিদায় দিয়ে হাঁটতে শুরু করে। ইতিকা তার প্রশ্নের উত্তরের আশায় এক ছুটে দাঁড়ায় ইনানের সামনে। কি হলো, ফিরে আসলে যে? হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ নিয়ে হেলে দুলে হাঁটছে সুফিয়া, তার বাম পাশে ইতিকা। অলিদ সামনে সামনে হাঁটলেও তাদের স্থির হাঁটায় বিরক্ত সে। এইসব কি? এমনি কেউ হাঁটে? এমন হেলে দুলে হাঁটার মানে কি সুফু? আর পারছি না দোস্ত, তুই 2টা ব্যাগ নিয়ে হাতে, আমার হাত তো ছিঁড়ে যাচ্ছে। আমি কোনো শপিং করছি? করলি তোরা দুজনে, তাহলে ব্যাগ নিবো তোরা দুজনে। আমাকে কি তোদের চামচা লাগে নাকি? আহ, চামচা হওয়ার কি আছে? তুই না আমার বন্ধু। আজকের জন্য সব বন্ধুত্ব বাতিল। ওই ইনান শালা কোথায় গেল আবার? আমাদের এমন একা করে তিনি কোন মহাভারত শুদ্ধ করতে গেল? আমি জানি না, যাই হোক দ্রুত হাঁট। তিনজনে আবার হাঁটতে শুরু করে। শপিং মল থেকে বের হয়ে পার্কিং জোনের দিকে এগিয়ে যায় তারা। পার্কিং জোনের দিকে লোক সমাগম তেমন নেই। ইতিকা চাতক পাখির মতো এদিক সেদিক তাকিয়ে দেখছে পরিবেশটা। ইতিকা, দূর থেকে একটি ছেলের চিৎকারে ঘুরে তাকায় ইতিকা, কিন্তু পেছনে ঘুরে ওয়াসিমকে দেখতে পাবে স্বপ্নেও ভাবেনি সে। ওয়াসিম ইতিকার নাগাল পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। এক ছুটে ইতিকার সামনে চলে আসে, আশেপাশে না তাকিয়ে নির্দ্বিধায় ইতিকাকে জড়িয়ে ধরে বক্ষপিঞ্জরে। অপরদিকে ইতিকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, মাথার সবটা যেন খালি খালি লাগছে। কি করবে সে? ওয়াসিমের বক্ষপিঞ্জিরে তার ছিল সবচেয়ে নিরাপদ স্থান। আজ আবার দীর্ঘদিন পর সেই চেনা স্থানে সে ফিরে এসেছে। জড়িয়ে কি ধরবে তাকে একবার, নাকি দূরে সরিয়ে দেবে? ইতিকার ভাবনার মাঝেই হাতে থাকা শপিং ব্যাগগুলো আলগা হয়ে ছেড়ে দিল। ইতিকা আলতো হাতে ওয়াসিমকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সবটা তার স্বপ্ন লাগছে। দৃঢ় মনে কখনো ভাবিনি ওয়াসিমকে এইভাবে আরো একবার ছুঁয়ে দিতে পারবে। কোথায় ছিলে তুমি? ইতিকার কান্না জড়িত কণ্ঠে উত্তর দিল না ওয়াসিম, বরং সে শক্ত করে জড়িয়ে ধরে আছে ইতিকাকে। দুপুরের পর ইতিকা, অলিদ এবং সুফিয়াকে শপিং এর উদ্দেশ্যে বের হয় ইনান। কেনাকাটা শেষে অলিদকে সুফিয়া আর ইতিকার দায়িত্ব দিয়ে সে ফুল দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে ফিরে সে, কিন্তু পার্কিং জোনে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি দেখবে স্বপ্নেও ভাবেনি। হাতে থাকা গুচ্ছ গোলাপগুলো সহসা হাত থেকে মাটিতে পতিত হয়। ইতিবউ, ইনানের ডাক ইতিকার কূর্ণকুহরে পৌঁছালো না। সে এখনো ওয়াসিমের বাহুডোরে বন্দি। অলিদ আর সুফিয়া তাকিয়ে আছে স্থির নয়নে। এই পরিস্থিতিতে কি করা উচিত বুঝে উঠতে পারছে না তারা। ইতিকা, ভুলে যেও না তুমি বিবাহিত। ইনান দাঁড়িয়ে আছে পেছনে। সুফিয়ার কথায় ছিটকে দূরে সরে যায় ইতিকা। ইনানের দিকে তাকিয়ে সে যেন বর্তমানে ফিরে এসেছে। ওয়াসিমের সামনে থেকে সরে ইনানের পাশে আসতেই ক্রুদ্ধ হয় ইনান। দূরে যান ইতিবউ, আর একটু কাছে আসলে আমার দুহাত আর স্থির থাকবে না বলে দিলাম। সরি। চুপ, মুখ বন্ধ। ইনান ইতিকাকে বেশ শান্ত সুরেই কথাগুলো বলছে। এ যেন ঝড় আসার পূর্বাভাস। ইনানের কাছে এগিয়ে আসে ওয়াসিম। বেশ কয়েকবার সামনে থাকা ইনান ইতিকাকে পরখ করে বলে, আমি এসে গেছি। তোর নাটক বন্ধ করে ইতিকাকে আমার কাছে ফেরত দে। নাটক কে করছে, আমি নাকি তুই? আমি কি চিনি কে তোর গার্লফ্রেন্ড? আর না চিনি কে তোর হবু বউ?
আমি তো এই মেয়েটাকে বিয়ে করেছি তার পরিবারকে জেনে, কে তার বয়ফ্রেন্ড আর কে তার এক্স সেই সব জেনে নয়। দেখ ইনান, কথা একদম পেঁচাবি না। সবটা যে তুই ইচ্ছে করে করেছিস তা আমি ভালো করেই জানি। ইতিকাকে ফেরত দে। অদ্ভুত কথা তোর। আর বউকে আমি কেন পরপুরুষের কাছে দেব? ভালোই ভালোই বলছি, সরে যা। তুই নিজে সরে যা আমাদের জীবন থেকে। মাঝখানে এসে কেন সবটা তছনছ করে দিচ্ছিস? ইনান প্রতি উত্তর করলো না। সে ইতিকাকে ইশারা করে গাড়িতে গিয়ে বসতে। ইতিকাও বিনা বাক্যে গাড়ির দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ ওয়াসিম তার হাত চেপে ধরে এবং বিষয়টি সহ্য হয়নি ইনানের। সহসা রুষ্ট বাঘের ন্যায় মুচড়ে ধরে ওয়াসিমের শার্টের কলার। অধিকার আগের মতো এক চুল পরিমাণেও নেই তোর। আগের ইতিকা ইয়াসমিন তোর যা ইচ্ছা তা ছিল, কিন্তু বর্তমান ইতিকা ইয়াসমিন হলো মিসেস ইফতিহার। যা বলবি সাবধানে, আর যা করবি সাবধানে করবি। আবার এমন সাহস দেখালে হাত কেটে রাস্তার মাঝে ছুঁড়ে মারবো। মাইন্ড ইট। ইতিকা গাড়িতে বসুন। ইনানের মুখে ইতিকা নামটি শুনেই চমকে যায় ইতিকা। যার মুখে ইতিবউ শব্দটা মুখরিত থাকতো সে আজ ইতিকা বলে ডাকছে। ইতিকার কথা বাড়ালো না, চুপচাপ এগিয়ে গেল গাড়ির দিকে। নিজের রুমে এসে সহসা ওয়াশরুমে প্রবেশ করে ইনান। গায়ের শার্টটা ছুঁড়ে ফেলে ঝর্ণার পানিতে ভিজতে থাকে অনবরত। শরীরের শিরায় উপশিরায় রাগের সঞ্চার হয়েছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে ওয়াসিমকে জড়িয়ে ধরার সেই মুহূর্তটা। ভয়ে গুটিয়ে থাকা ইতিকা স্থির পায়ে রুমে প্রবেশ করে ইনানকে না দেখে স্বস্তির শ্বাস ছাড়ে। কিন্তু পেছন থেকে বজ্রকণ্ঠ ইনানের কথা শুনেই লাফিয়ে উঠে সে। ইতিকা ওয়াশরুমে যান, দ্রুত গোসল করবেন আপনি। কিন্তু কেন? পরপুরুষকে ছুঁয়েছেন, আশা করি আর কোনো কারণ জানার প্রয়োজন নেই আপনার। দীর্ঘদিন পর ওয়াসিম দেশে আসায় বাড়িতে বেশ হৈহুল্লোড় শুরু করে দিয়েছে ওয়াসিমের পরিবারের লোকজন। কিন্তু তার আগুনের চুল্লির মতো মুখখানা দেখে সবাই অবাক হয়ে যায়। ওয়াসিমের বাবা শাহাবুদ্দিন বেশ রেগেই প্রশ্ন ছুড়ে দিলেন তার দিকে। সমস্যা কি তোমার? আমাদের আনন্দের কোনো মূল্য নেই তোমার কাছে? একটা মেয়ের জন্য সবাইকে অবজ্ঞা করছো? বাবা, আমি স্থির থাকতে পারছি না নিজের মনকে সান্ত্বনা কি করে দেব? তুমি যদি আমায় জোরাজোরি করে বিদেশ না পাঠাতে তবে এমনটা ভুলেও হতো না। তোমার জন্য কি মেয়ের অভাব হবে? একটা মেয়ে গাইয়া মেয়ের জন্য পড়ে আসো কেন? নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে চলো। তোমার এসব জ্ঞান আমার ভালো লাগছে না বাবা। আমি ওপরে গেলাম। আর একটা কথা, ইতিকা এই বাড়ির বউ হয়ে আসবে, এটাই ফাইনাল। ওয়াসিম রাগ দেখিয়ে উপরে চলে যায়। শাহাবুদ্দিন ছেলের দিকে তাকিয়ে আছে ক্রুব্ধ দৃষ্টিতে। গত 2 দিন কোনো কথা নেই ইনানের মুখে। ভুলেও ইতিকার সাথে কথা বলেনি, প্রতিবার তাকে উপেক্ষা করে গেছে। ইতিকা বেশ ভালো করে বুঝেছে ইনান ক্ষেপে আছে। ইতিকার উপর রাগ দেখিয়ে বাড়ির কোনো দানা পানি মুখে তোলেনি সে। আর বিষয়টি বেশ ভালোভাবেই লক্ষ্য করেছে নাসরিন এবং ইব্রাহিম। বেশ রাত করে বাড়ি ফিরেছে ইনান। গত কয়েকদিন তার বাড়ি ফেরা নিত্যকার অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন ইতিকা ঘুমিয়ে পড়লেও আজ তন্দ্রাহীন অপেক্ষায় আছে ইনানের আশায়। ইনানকে রুমে আসতে দেখেই প্রশ্ন ছুড়ল ইতিকা। সমস্যা কি আপনার? আমাকে ইগনোর করছেন কেন? কে করলো আপনাকে ইগনোর? যাকে প্রশ্নটা করেছি সে করছে। ইনান আবারও উত্তর দিল না, রাগ দেখিয়ে শুয়ে পড়ল। ইতিকা তার পাশে বসে বাহুতে মাথা রেখে শুয়ে যায়। দূরে সরুন ইতি বউ, আদিক্ষেতে আমার ভালো লাগছে না। এমন কেন করছেন আপনি? কোন মুখে এই কথা জিজ্ঞেস করছেন? ওয়াসিমকে জড়িয়ে ধরলেন কেন? ভুল হয়ে গেছে। ভুল হয়েছে বললে কি হবে নাকি? আশেপাশে সুফিয়া অলিদ, তার মাঝে আপনি। ছি।
ইতিকা নিজের ভুল বুঝতে পেরে দ্রুত মাথা নামিয়ে নেয়। অপরাধ বোধ যে তার মাঝে হয়নি তা কিন্তু নয়, অপরাধ বোধ তার মাঝেও সৃষ্টি হয়েছে, আর তা নিয়ে অনুতপ্ত সে। একটা কথা বলুন ইতিকা, যদি আপনার সামনে কেউ আমায় জড়িয়ে ধরে মাথায় চুমু খায়, আপনি কি মেনে নেবেন? সহ্য করতে পারবেন সেই মুহূর্তটা? ইতিকা শিউরে উঠল। বিষয়টি ভাবতেই তার গা কেঁপে উঠেছে। বিয়েটা যেমন তেমন হোক, ইনানকে যেহেতু সে নিজের স্বামীর স্থানে একবার বসিয়েছে, সে তো আর কিছুতেই অন্য মেয়ের সঙ্গে তাকে মেনে নিতে পারবে না। কথা বলছেন না কেন ইতি বউ? ভুল হয়ে গেছে, মাফ করে দিন। একটা জবাব দিন তো। আমি মানছি আমার সাথে হয়তো আপনি জড়তা নিয়ে থাকেন, কিন্তু আমার বাবা মা তারা তো আপনাকে নিজের মেয়ে চোখে দেখেছে, আদর যত্নে আগলে রাখছে। আমাকে ছেড়ে গেলেও তাদেরকে ছাড়তে পারবেন? আমার মা বাবা নেই, এই বাড়িতে আসার পর বাবা মা নেই এটা নিয়ে আমার সব অভিযোগ যেন ভুলে গেছি। বর্তমানে তারাই আমার সবকিছু। আর আমাকেও কি আপন ভাবছেন? ইতিকা চুপচাপ তাকিয়ে রইল ইনানের দিকে। এই ছেলে যে আজ বেজায় চটে আছে তা খুব ভালো করেই বুঝতে পারছে সে। ইনান ইতিকার এমন নীরব চাহনি কিছুতেই মেনে নিতে পারছে না। রাগের মাথায় এতক্ষণ শান্ত থাকলেও হুট করে রাগ দ্বিগুণ বেড়েছে। হ্যাচকা টেনে ইতিকাকে কোলে বসায় ইনান। হঠাৎ টানে ইতিকাকেও নিজেকে সামলাতে পারল না, দরাম করে বসে যায় ইনানের কোলে। কি করছেন কি? এইভাবে কেউ? চুপ, কথা বাড়াবেন না। পরিস্থিতি ভালো নেই ইতি বউ, আর আপনি যদি আমার বিরুদ্ধে যান তবে এরপর কি হবে আমি জানি না। শুধু এটাই জানি আমি ভালো থাকবো না। জোরে জোরে শ্বাস নিয়ে সুচালো কথাগুলোর কোনো মানে বুঝে উঠতে পারছে না ইতিকা। আপনার কি হয়েছে বলবেন আমায়? আমি আপনার এসব অস্বাভাবিক আচরণ আর নিতে পারছি না। ওয়াসিম চলে এসেছে, সে আপনাকে নেওয়ার জন্য নানান চল বাহানা করবে। যদি আপনি তার সাথে চলে যান তখন আমার কি হবে? ইতিকা স্তব্ধ হয়ে যায়। কি বলবে সে বুঝে উঠতে পারছে না। ওয়াসিমের বউ আছে, আমি কেন তার সাথে যাব? আবেগে পড়ে যেতে পারেন, যেমনটা সেদিন জড়িয়ে ধরেছেন। ইনান কথা শেষ করতেই বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ শুনতে পেল। অস্বাভাবিকভাবে গাড়ির হর্নটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ইনানের অবচেতন মন জানান দিচ্ছে নিশ্চয়ই ওয়াসিম এসেছে। ইতিকাকে সরিয়ে ইনান বারান্দার দরজা ফাঁক করে দৃষ্টি বাইরের দিকে তাক করল। তার ভাবনাটা তবে সত্যি হয়েছে। ওয়াসিম বাইক নিয়ে এসে বাইরে হর্ন বাজাচ্ছে। ইনান ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে আসে। ওয়াসিম তার দিকে তাকিয়ে আছে বাইকের উপর বসে। ইতিকা জড়সড় হয়ে ইনানের পাশে দাঁড়িয়ে, নিচ থেকে ওয়াসিমকে দেখে তার চক্ষু চরক গাছ। ইতি বউ, প্লিজ হাগ মি। হ্যাঁ, হা হু করার সময় নেই, আমাকে হাগ করো। ইনানের কথায় নড়ে চড়ে উঠেছে ইতিকা। ইনানকে সে নিজে থেকে হাক করবে? কখনোই না, মরে গেলেও না। ইনান দাঁত কিরমির করে ইতিকার দিকে দৃষ্টি রাখে। কি বলেছি তোমায়? যদি হাগ করো তবে আমি দোতলা থেকে লাফ দেব। না মানে? এখন মানে করছো? ওয়াসিমকে কি করে জড়িয়ে ধরেছিলে? ইতিকা বিভ্রমে পড়ে গেছে। কি করবে সে? মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। তবুও একটু একটু করে হাত বাড়িয়ে এগিয়ে আসে ইনানের দিকে। ইনান হাত টেনে শক্ত করে জড়িয়ে ধরে। এটাই ইনানের জীবনের প্রথম আলিঙ্গন তার ইতি বউকে আদর মিশ্রিত ভালোবাসায় জড়িয়ে ধরার। ইতিকা জড়সড় হয়ে কাঁপছে ইনানের বক্ষপিঞ্জরে। অপরদিকে ওয়াসিম ক্ষুব্ধ হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। ইনান হাত ইশারায় ওয়াসিমকে হেরে যাওয়ার ইঙ্গিত করে। ওয়াসিম আর সেখানে দাঁড়ালো না, বাইক নিয়ে ছুটে চলে আপন গন্তব্যে। ইতি বউ, কাঁপছো কেন? তোমার কাঁপুনিতে আমার শরীরে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। ছেড়ে দিন প্লিজ, আপনার ছোঁয়া কেমন যেন। কেমন আমার ছোঁয়া?
আপনাকে আমি প্রথমবার জড়িয়ে ধরেছি, তাও আবার অপবিত্র অবস্থায়। প্রথমবার জড়িয়ে ধরেছ মেনে নিলাম, আর এই আলিঙ্গন যেন আমাতেই সীমাবদ্ধ থাকে। ইতিকা প্রত্যুত্তর করল না। ইনান তার মাথায় হাত বুলিয়ে মুচকি মুচকি হাসছে। মেয়েটা কেমন যেন দিন দিন অগোছালো নুইয়ে যাচ্ছে ইনানের মাঝে। গভীর রাতে ভিডিও কলে সুফিয়ার কান্না দেখতে ব্যস্ত অলিত। সুফিয়ার ফ্যাচ ফ্যাচ করে কান্নায় তেতে ওঠে অলিত। সমস্যা কি শুভু? অতীত কেন টানছিস? আমি অসীমকে ভুলতে পারছি না রে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। অসীম কুত্তাটার জন্য তোর চোখে আবার পানিও আসে। ইতিকা যখন ওয়াসিমকে জড়িয়ে ধরেছিল তখন আমার কেমন যে লেগেছিল সেটা শুধু আমি জানি। বিশ্বাস কর, আমি মানতে পারছি না। যত যাই হোক, ওয়াসিমকে আমি ভালোবাসি। তুই একা বাসিস, অসীম তো আর বাসে না। এসব বাদ দে শুভু, ইনান জানলে আর রক্ষে থাকবে না। আমি কি করব, আমায় বুদ্ধি দে। তুই মর বেয়াদব মেয়ে। রাত বিরেতে আমার ঘুম ভেঙে পরপুরুষের জন্য কান্না দেখাতে এসেছিস, ফাউল মাইয়া। অলিত কথা শেষ করেই মুখের উপর ফোনটা কেটে দেয়। স্কুল ড্রেস পরে আয়েশে ভঙ্গিতে চেয়ারে বসে আছে ইতিকা। তার আজ মূল লক্ষ্য ইনানকে জব্দ করা। গত কয়েকদিন এই বাড়ির কোনো দানা পানি মুখে তোলেনি সে। আর সবটা যে ইতিকার উপর রাগ দেখিয়ে করেছে সেই বিষয়ে বেশ ভালোভাবেই অবগত ইতিকা। ইতিকাকে বসে থাকতে দেখে বেশ রেগে গেলেন নাসরিন। তোর সমস্যা কি? এইভাবে বসে পা দুলাচ্ছিস কেন? স্কুলের টাইম হয়ে যাচ্ছে, দ্রুত খাওয়াটা শেষ কর। গরম গরম আলু পরোটা ঠান্ডা হলে ভালো লাগবে না। তোমার ছেলে কই আম্মা? আমার ছেলের দায়িত্ব কি এখন আমার হাতে নাকি? আমার ছেলেটাকে তো তোর ঘাড়ে ঝুলিয়ে দিয়েছি, এবার সব ভালো মন্দ যা করার তুই করবি। কিন্তু তিনি আমার কোনো কথাই রাখতে চায় না আম্মা। যদি আমি তার কথা না রাখি, রাগ দেখিয়ে জোর করে হলেও তা করিয়ে ছাড়েন। ইতিকা বিরক্ত মুখ নিয়ে কথা শেষ করলেও নাসরিনের মুখের দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে যায় সে। তুমি মুখ টিপে হাসছো কেন আম্মা? হাসবো না কেন? আমার ছেলেটা তার বাপের মতোই হয়েছে, আর বাপও এই কিসিমের ছিল। মানে তোমাদের বিয়েটা? ইতিকা প্রশ্ন জিজ্ঞেস করবে কি করবে না ভেবেই থেমে গেল। নাসরিন আবারও হেসে নির্দ্বিধায় বলতে থাকে, তোর শ্বশুরকে ভয় পাবো না কেন? এলাকার বড় ভাই ছিলেন, শহরে পড়াশোনা করতেন, মাঝে মাঝে গ্রামে যেতেন, আর যখন যেতেন সব এলাকার মেয়ে ছেলেদের শাসন করে বেড়াতেন, সবার ভুল ধরতেন, সবাই থেকে জমের মতো ভয় পেত, আমিও পেতাম। একবার হুট করেই শুনি আমাদের বিয়ে দিন তারিখ ঠিক, আমার কোনো মত না নিয়েই বিয়ে হয়ে গেল। তারপর এই মানুষটার সাথে মানিয়ে নিতে আমার বড্ড কষ্ট হয়েছিল। অবশ্য তিনি ছিলেন মিশুক প্রকৃতির, আমার সবসময় যত্ন নিতেন। আমি ছিলাম ভীতু প্রকৃতির। আর এখন দেখ আমার কথায় প্যাঁচে ফেলে তাকে কিভাবে ফাঁসাই। ধীরে ধীরে আমার ছেলেটাকেও কব্জা করে দিয়ে দেখি। নাসরিনের শেষ কথায় খিলখিল করে হেসে ওঠে ইতিকা। তোমার ছেলেকে শাসন করব, তাও আবার আমি? আমাকে তুলে আছাড় দেবে? কথাটা বলেই আবার হাসতে থাকে ইতিকা। কাঁধের দুই পাশে দুটি বেনি পড়ে আছে, কপালের দিকটায় দুগাছি চুল লেপ্টে আছে। সাদার সাথে ছাই রাঙা ইউনিফর্মটা যে তার সাথে মানানসইভাবে এটে সেটে আছে সেটা কি বুঝতে পারছে ইতিকা? তার মুগ্ধ নয়নে ইনান উপর থেকে আড়ালে তাকিয়ে আছে শাশুড়ি বৌমার দিকে। এদের ভাব দেখে মাঝে মাঝে ইনানের হিংসে হয়। কই, ইতিকা তো কখনো তার সাথে এতটা মিশে হেসে খেলে কথা বলেনি। প্রতিবারই একটা ভীতু মুখ নিয়ে ইনানের সামনে এসেছে। শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নেমে এলো ইনান। একবার ঘড়ির দিকে আর একবার ইতিকার দিকে তাকিয়ে গর্জে উঠল সে।
কয়টা বাজে? আপনি এখনো খাওয়া শেষ করেননি কেন? একসাথে খাবো বলে অপেক্ষা করছি, আপনিও আসুন। ইতিকা আর ইনানের কথার মাঝে উঠে চলে যান নাসরিন। তিনি জানেন এখন একটা হালকা পাতলা যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি খাবো না ইতি বউ, আপনি খেয়ে নিন, আমাদের হাতে সময় কম। আম্মা, আমি খাবো না, গেলাম। ইতিকা নাসরিনের উদ্দেশ্যে কথাটি বলে ঝটপট উঠে পড়ে। ইনান তার কাণ্ডে কপালে কিঞ্চিত ভাঁজ করে। সমস্যা কি? কোথায় যাচ্ছেন? খাবারটা শেষ করে তবেই উঠবেন। আপনি যেহেতু খাবেন না, আমিও খাবো না। আজ আবার নাটক শুরু করেছেন আপনি? নাটকের কি দেখলেন? ইতি বউ, কথা বাড়াবে না, খেয়ে নিন। আপনি খান আগে। ইনান বিরক্ত হয়ে ইতিকার পাশে বসে যায়। আলু পরোটা হাতে নিয়ে বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকায়। সকাল সকাল এই তৈলাক্ত খাবার কেন খাচ্ছ তুমি? মা ইতিকার জন্য সালাদ করতে বলো। ইনানের কথায় তেতে উঠল ইতিকা। আমি আম্মাকে বলেছি খাবো, তাই তিনি নিজের হাতে করেছেন। আপনিও খাবেন, আমিও খাবো। ইনান তর্ক করল না, একটু করে পরোটা মুখে তুলে ইতিকার দিকে তাকালো। একা একা খাচ্ছ কেন ইতি বউ? আমাকেও খাইয়ে দিতে পারো। তৎক্ষণাৎ ইতিকা বিষমে উঠল। কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ইনান তাড়াহুড়ো করে হাঁটু মুড়িয়ে বসে ইতিকার পাশে পানির গ্লাস নিয়ে মুখে পানি তুলে দেয়। মিসেস নাসরিন এগিয়ে আসতে গিয়েও থেমে যান। ছেলে আর ছেলের বউকে দেখে তিনি মুচকি হেসে সরে যান। ইতি বউ, এত তাড়াহুড়া করে কেন খাচ্ছেন? আপনি কি বললেন? আপনার কথায় আমার বিষম উঠেছে? এই, কোথায় আপনার বিষম উঠেছে? হাউ ফানি। ইতিকা জবাব দিল না। ইনানের ফোন আসায় সে কিছুটা আড়ালে সরে আসে। ইনান ফোন কেটে মোবাইলে কিছু একটা চেক করতে থাকে। ঠোঁটের কোণে হাসি রেখে এগিয়ে আসে ইতিকার দিকে। আমার একমাত্র ছোট বউ ইতি বউ, আমার কিছু কথা ছিল। ইনানের কথা সুর পাল্টে গেছে। অদ্ভুত ভঙ্গিতে হাসছে ইনান। ইতিকা পরোটা হাত থেকে রেখে ইনানের দিকে চোখ তুলে তাকায়। হ্যাঁ বলুন। রুমে আসুন। স্কুলে যাব না, দেরি হয়ে যাচ্ছে। প্রথম পিরিয়ডে আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে। বিবাহিত মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস স্বামীর ক্লাস। সব ক্লাস বাদ, আজ আপনি আমার ক্লাস করবেন। কথা শেষ করেই ঝটকায় ইতিকার হাত টেনে দাঁড় করায় ইনান। মেয়েটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে উপরে নিয়ে যায়। আচমকা একটা মানুষের ভাব পাল্টে যায় কি করে ভেবে পায় না ইতিকা। ইনান তাকে রুমে ডেকে জড়িয়ে ধরে বসে আছে, আর তার বিনুনি চুলগুলো ধীরে ধীরে ছাড়িয়ে চুলের ঘ্রাণে মত্ত সে। ইতিকা গুটিয়ে চুপচাপ বসে আছে ভীতগ্রস্ত হয়ে। আপনি এমন করছেন কেন? কেমন করছি ইতি বউ? কেমন যেন মাতাল মাতাল। যেখানে আপনি আমার জীবনে মাদকময় নেশা ছড়িয়ে রেখেছেন, সেখানে আমি একটু নেশা করে মাতাল হলে দোষের কি? এসব কি কথা বলছেন আবোল তাবোল? আমাকে স্কুলে যেতে দেননি কেন? দুঃখিত বউ, এক্সামের আগে আপনার স্কুল যাওয়া বন্ধ। ইনানের কথায় নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় ইতিকা। রাগ দেখিয়ে বাঘিনীর ন্যায় বুলি ফোটায় মুখে। মানে? কেন বোঝেননি? সোজা সাপটা বলেছি। আমার ভালো লাগছে না আপনার এসব নাটক। ইনান প্রতিউত্তর করল না। পেছনে ঘুরে মোবাইলটা হাতে নিয়ে ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়ল। ইতিকা রাগ দেখিয়ে ইনানের পিঠে ঘুষি মারতেই তীব্র ব্যথায় আর্তনাদ করে ওঠে সে। ইনানের আর্তনাদে থতমত খেয়ে যায় ইতিকা। কি হয়েছে আপনার?
কিছু না। মিথ্যা বলছেন কেন? আমাকে দেখান আপনার কি হয়েছে। কিছু না ইতিবউ, সরে যান। ইনান পালিয়ে বাঁচার জন্য উঠে দাঁড়ায়। দ্রুত রুম থেকে বের হতে নিলেই ইতিকা তাকে বাধা দেয়। একে একে শার্টের সব কটা বোতাম খুলে পিঠের দিকে তাকাতেই আটকে ওঠে। কালশিটের দাগ ইনানের পিঠে ছড়িয়ে আছে। এসব কি করে হলো? সেদিন বাইকের ব্রেকে সমস্যা হচ্ছিল, কিছুতেই কাজ করিনি, অতপর ছোটোখাটো অ্যাক্সিডেন্ট। আমায় বলেননি কেন? আপনাকে কি বলবো ইতিবউ, আপনার চিন্তায় আমার রাত দিন সবটা এক হয়ে যাচ্ছে, অথচ আপনি আমায় পাত্তাই দেন না। ইতিকা জবাব দিল না, চুপচাপ তাকিয়ে রইল ইনানের পিঠের কালশিটের দাগের দিকে। একটা কথা বলবো ইতিবউ? বলুন। চলো না আমরা স্বাভাবিকভাবে সংসার শুরু করি, প্রমিস করছি তোমায় কখনো কষ্ট দেব না। বাবার ব্যবসায় হাত লাগান আর রাজনীতি ছেড়ে আসুন, পারবেন? ইতিকা এমন একটা শর্ত দেবে স্বপ্নেও ভাবেনি ইনান। ইনান রাগ দেখিয়ে ইতিকার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ সে কি মনে করে ইতিকার কোমর টেনে এনে তার সাথে মিশিয়ে নেয়, বন্দি করে তার বাহু ডোরে। ইতিবউ, তুমিও আমার হবে, আর রাজনীতিও আমার জীবনে থাকবে, একদম সমান সমানভাবে। ভার্সিটি ক্যাম্পাসে সুফিয়ার হাত ধরে দাঁড়িয়ে আছে ওয়াসিম। সুফিয়া নিজেকে ছাড়াতে চেষ্টা করলেও জোর খাটালো না। ওয়াসিম তো তার ভালোবাসার মানুষ, হোক সেটা একপাক্ষিক। প্লিজ সুফু, তোর কথা ইনান শুনবে, ইতিকাকে ছেড়ে দিতে বল। তুই পাগল হয়ে গেছিস? যে ছেলে ইতিকার জন্য বহু বছরের পুরনো ফ্রেন্ডকে অপমান করতে ছাড়ে না, সে কিনা ইতিকাকে ছাড়বে? আমি এত কথা জানতে চাই না, ইতিকাকে আমার চাই। প্লিজ সুফিয়া, তুই অন্তত আমার সঙ্গ দে। সুফিয়া ঠোঁট বাঁকিয়ে বিশ্রী ভঙ্গিতে হাসে। একটা অ্যাডভাইস দিচ্ছি তোকে, ইতিকার কথা ভুলে অন্য কাউকে বিয়ে করে নে। আমাকেও করতে পারিস, তোকে আগেও প্রপোজ করেছিলাম, রাজি হলি না। সুফিয়ার সিরিয়াস মুডের কথায় তেতে উঠল ওয়াসিম। ইনানের উপর সব রাগ যেন হুট করেই সুফিয়ার উপর চড়ে উঠেছে। কোনো দ্বিধা ছাড়াই সুফিয়ার গালে বেশ জোরেই থাপ্পড় মারল ওয়াসিম। লাহমায় স্থির নয়ন যুগলে সিক্ত নোনা জলে ভরে গেছে। ওয়াসিম বিনা বাক্যে স্থান ত্যাগ করে। কয়েক মিনিট পর অলিদ সুফিয়ার সামনে দাঁড়ায়, আগুনের চুল্লির মতো মুখ করে। কাজটা ভালো হলো না সুফিয়া। অলিদের স্থির কণ্ঠ। কি কি করেছি আমি? তোর বেহায়াপনার জন্য ওয়াসিমের হাতে চর খেয়েছিস। আমি আঙ্কেলকে সবটা জানিয়েছি, তিনি আসছেন। অলিদের কথায় মুষড়ে ওঠে সুফিয়া। তুই পাগল হয়ে গেছিস? বাবাকে কেন বললি সবটা? বাবা আমায় দেশের বাইরে পাঠিয়ে দেবে। তিনি সুযোগ খুঁজছিলেন আমায় কোনো উসিলায় দেশের বাইরে পাঠানোর। এবার কি হবে? আমার দেশের বাইরে পাঠিয়ে দেবে অলিদ। তুই এটা কি করলি? আমি সবটা জেনে বুঝে করেছি। দেশের বাইরে চলে যা, পড়াশোনা কর, মাথা থেকে কুবুদ্ধি ছেড়ে ফেল। আমি যাব না। যেতে তোকে হবেই। নিরিবিলি পরিবেশটায় হঠাৎ ধস্তাধস্তির শব্দে চোখ ছুটে যায় ইতিকার। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। গতকাল মধ্যরাতে মাথায় প্রচণ্ড ব্যথায় এক কাপ চা পানের তৃষ্ণা জাগলো তার মনে। ইনান তখন ঘুমন্ত অবস্থায় তার ইতিবউয়ের বাম হাতটা জড়িয়ে রেখেছে। ইতিকা হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। প্রচণ্ড মাথা ব্যথায় চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। রক্তিম হয়ে আছে দু চোখ। হেলে দুলে নিচে নেমে কিচেনে প্রবেশ করে মেয়েটি। পানি নিয়ে চুলোয় বসাতে চায়ের পাতার জন্য কৌটা খুঁজতে থাকে। পেয়েও যায় কয়েক মিনিটে। চা বানানোর শেষে ছাঁকনি দ্বারা চা
ছাকতেই অসাবধানতার ফলে উত্তপ্ত সবটা চা ইতিকার হাতে পায়ে পড়ে যায়। অসহ্য ব্যথায় নিজেকে দমন করতে পারেনি। নিরিবিলি পরিবেশটায় তৎক্ষণাৎ আল্লাহ গো বলে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারটা সর্বপ্রথম নাসরিনের কর্ণক্ষরে প্রবেশ করে। থরফরিয়ে উঠে বসেন তিনি। তাড়াহুড়ো করে রুমের লাইট জ্বালিয়ে দরজা খুলে বেরিয়ে আসেন। তার তাড়াহুড়ো দেখে ইব্রাহিমও স্থির থাকেননি। সহসা চোখে চশমা এঁটে রুম থেকে বেরিয়ে যান। চিৎকারে চোখ ছুটে যায় ইনানের। মাথাটা ডানে ঘুরিয়ে ইতিকাকে খুঁজতে থাকে। ফাঁকা বিছানায় দেখেই তড়াক করে উঠে বসে। খালি গায়ে তাড়াহুড়ো দেখিয়ে সহসা নিচে নেমে যায়। ইতিকার ক্রোধ নাখি যুগল দেখে বুকের বাম পাশটায় মুচড়ে ওঠে। ইতি বউ, কি হয়েছে আপনার? ইতিকা চোখ তুলে তাকায়। গাল ফুলানো কান্নায় যেন আবদার করছে, আপনি এসে ছুঁয়ে দিন, সরিয়ে দিন আমার অসুখ। গাল ফোলানো কান্নায় যেন আবদার করছে, আপনি এসে ছুঁয়ে দিন, সারিয়ে দিন আমার অসুখ। কিন্তু মুখ দিয়ে টু শব্দ বের করল না সে। গাল ফুলিয়ে অস্থির ভঙ্গিতে কাঁদতে থাকে। মা, ইতি বইয়ের হাতে পায়ে মলম দিচ্ছ কেন? কি হয়েছে তার? ইনানের অস্থির কণ্ঠ, নাসরিনের প্রখর তেজযুক্ত কণ্ঠ। মা, আমি তো। চুপ কর, হাত কতখানি পড়ে গেছে দেখ। অসভ্য ছেলে, বইয়ের যত্ন নিতে পারিস না, আবার আসতে বিয়ে করতে। বিয়ে কি তোর কাছে বউ পুতুল খেলা লাগে রে হতচ্ছাড়া? ইনান কি বলবে বুঝে উঠতে পারছে না। সে যে উদাম গায়ে দাঁড়িয়ে আছে সেদিকেও হেলদোল নেই তার। অপরদিকে ইব্রাহিম ছেলের শরীরের দিকে তাকিয়ে আছে তীর্যক দৃষ্টিতে। ইনানের পিঠে গলায় এতটা আঘাতের চিহ্ন, কেটে যাওয়া ক্ষত যে স্বাভাবিক নয় তা তিনি ভালো করেই জানেন। রাস্তাঘাটে গুন্ডা মাস্তানের মতো চলাফেরা করলে অবশ্যই এমনটা হবেই। তার ছেলে যে কত শত্রু আছে আশেপাশে বন্ধু বেশে ঘুরছে তার ইয়াত্তা নেই। সেদিন রাতটি পার হয়ে গেল। ইতিকার জ্বর এখনো নিয়ন্ত্রণে আসেনি। হঠাৎ কাঁপুনি জ্বরে মরণ প্রায় অবস্থা। ইব্রাহিম এবং নাসরিন দুজনেই দুঃসম্পর্কের কোনো আত্মীয়র মৃত্যুর খবর শুনে প্রায় সকালেই তাড়াহুড়ো করে বেরিয়ে যান। তারপর থেকে ইতিকা এই জ্বর শরীর নিয়ে বাড়িতে একা। অবশ্য তার দেখাশোনার জন্য বাড়ির কাজের মেয়ে রূপসী নিয়োজিত আছে। নিরিবিলি পরিবেশে ধস্তাধস্তির শব্দে উঠে দাঁড়ায় সে। বেশ কয়েকবার রূপসীকে ডাকতে থাকলো ভাঙা গলায়, কিন্তু মেয়েটির খোঁজ নেই। কোথায় আছে কে জানে। ইতিকা দুর্বল শরীর নিয়ে দোতলায় নেমে এলো। বাড়ির বাইরে গ্যারেজ থেকে ধস্তাধস্তির শব্দ পেয়ে যাচ্ছে। এছাড়া বাড়ির বাইরের পরিবেশটা স্বাভাবিক ঠেকলো না তার কাছে। কেমন যেন সবটা এলোমেলো। কোনো গার্ড কিংবা সিকিউরিটিকেও দেখা যাচ্ছে না। বেশ আগ্রহ নিয়ে ইতিকা গ্যারেজের সামনে চলে যায়, কিন্তু ফ্লোরে রক্তের ছিটে দেখে আটকে ওঠে সে। ইনানের কুকীর্তির কথা ভেবে মাথার ভেতরটা ফাঁকা লাগছে। নিজের আগ্রহ বশে আনতে না পেরে গ্যারেজের দরজা ফাঁক করে ইতিকা। তৎক্ষণাৎ ভাঙা গলায় চিৎকার করে ওঠে মেয়েটি। থরথর করে কাঁপতে থাকে তার শরীর। চোখের কোণ থেকে ঝরছে টপ টপ নেত্রবাড়ি। ইনান আততাড়ীয় গলার ছুরি ধরে দাঁড়িয়ে আছে বেশ গভীরভাবে। চামড়া ছিলে রক্ত পড়ছে লোকটির। মাটিতে লুটিয়ে আছে 4 জন ছেলের আহত দেহ, তাদের শরীরে রক্তের মাখামাখি। ইনানের শার্টের এক পাশটা ছিঁড়ে আছে, রক্ত ঝরছে তার বাহু থেকে। ইনানের দিকে স্তম্ভিত হয়ে তাকাতেই ইনানের হাতে বন্দি ছেলেটা ছুরিটি নিজ হাতে নিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইনানকে। ইতিকা দরজার পাশে দাঁড়িয়ে থাকায় সুযোগ সমেত ধারালো ছুরির বেশ গভীরভাবে বাহুতে পোঁচ দেয়। আরেকটি পোঁচ দেয় ইতিকার গলায়। দুটো আঘাতেই গলগল করে ঝরতে থাকে রক্ত। ইনান এতক্ষণ স্থির থাকলেও ইতিকার কাতর চিৎকারে হুঁশ ফিরে তার। শুয়োরের বাচ্চা,
দাঁড়া তুই। ইনানের গর্জে ওঠে, কিন্তু তার ধরা ছোঁয়ার আগেই পালিয়ে যায় ছেলেটি। ঝুম বৃষ্টি চারদিকে, বৃষ্টির তোরে সাথ যেন হুট করেই নেমে পড়েছে শহর জুড়ে। শেষ বিকেলে পশ্চিম আকাশে সূর্যটা লাল ভাব ছড়িয়ে আছে। 9তলা বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে কফি পানে ব্যস্ত ইনান। খুব আলতোভাবে কফি মগে চুমুক দিয়ে পাশের ছাদে তাকালো সে। একজোড়া দম্পতি চিলেকোঠার ঘরের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে ভিজছে দুজনে। ইনানের বারান্দা থেকে তাদের ভিউটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে, কিন্তু তারা হয়তোবা ইনানকে লক্ষ্য করেনি। দম্পতি জোড়া খুনসুটি দেখে ইনানেরও মনের বাসনা জাগে তার ইতি বউকে নিয়ে ভেজার, কিন্তু তার প্রাণপ্রিয় স্ত্রী অবচেতন হয়ে বিছানায় শয্যা গ্রহণ করেছে। হঠাৎ মেঘময় আকাশে বিজলি চমকে ওঠে, আকাশ চিরে বেরিয়ে আসে ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ। আর সেই শব্দে অপর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি লেপ্টে যায় তার স্বামীর বুকে। মেয়েটি বেশ ভালোভাবেই ভয় পেয়েছে। ছেলেটি মেয়েটির মাথায় আশ্বাসের হাত বুলিয়ে দিচ্ছে। নিশ্চয়ই আশ্বাস বাণীও ছুরি দিয়েছে মেয়েটির কানে। ইনান তাদের কাণ্ড দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে, যদি না থাকে মনে হিংসা বিদ্বেষ। কেননা হিংসাত্মক মানুষের মনে অন্যের সুখ নিশ্চয়ই সহ্য হয় না। ইনান তাদের দিকে তাকিয়ে আরেকবার কফির মগে চুমুক দেয়। ইতি বউ তাকে কখনো কি আপন মনে ভালোবাসবে, নাকি সারা জীবন এমন পাক্কা অভিনয় করে ভালোবেসে যাবে? ইরান তো তার ইতি বউয়ের পথ চেয়ে আছে। হঠাৎ আরেকটি বজ্রের শব্দে কেঁপে উঠল ইনান। বজ্রের শব্দ শেষ হতেই কানে আসে হেঁচকির আওয়াজ। নিশ্চয়ই ইতিকার ঘুম ভেঙেছে। ইনান তড়িঘড়ি করে রুমে প্রবেশ করে। ইতিকা চোখ খিচে কাঁদছে, চোখের কোণে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। ইতিকা যে ঘুমের ঘোরে কাঁদছে তা বুঝতে পারে ইনান। মেয়েটির পাশে বসে বাম হাতটা আঁকড়ে ধরে, অন্য হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। ইতিকার এখনো জ্বর কমেনি, বরং যেন বেড়েছে। হাতে গলায় মেয়েটির ব্যান্ডেজ। ইতিকা চোট পাওয়ার পর তাকে নিয়ে ফ্ল্যাটে চলে আসে ইনান। বাড়িটিতে আজ কেয়ারটেকার ছাড়া কেউ নেই, আর সেই সুযোগে ইতিকাকে আবারও নিজের কাছে নিয়ে যায় সে। অলিদের রুমে পারমিশন ছাড়াই ঢুকে যায় ইনান। দ্রুত সিঙ্গেল সোফায় বসে রুষ্ট কণ্ঠে বলে, ডাক্তার কি মেডিসিন দিয়েছে? কি স্যালাইন দিয়েছে? ইতি বউ এখনো চোখ খুলতে পারছে না, জ্বর ধীরে ধীরে বাড়ছে। মেয়েটি ঘুমের ঘোরেই হেঁচকি তুলে কাঁদছে। মানে বুঝতে পারছিস অলিদ তার কতটা কষ্ট হচ্ছে? অলিদ বিছানার সাথে হেলান অবস্থায় ইনানের দিকে এক পলক তাকালো। ছেলেটা যে অস্থির হয়ে আছে তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তোর শরীরে এত প্রেশার কেন দিচ্ছিস? তুই নিজে অসুস্থ, যা রেস্ট নে। আমার কোনো রেস্ট নেই। অন্তত ওয়াসিমকে পঙ্গু করা ছাড়া স্থির হব না আমি। অলিদ উঠে দাঁড়ায়, জানলার সারসি ধরে তাকিয়ে থাকে থম মেরে বাইরের বৃষ্টির দিকে। তোকে একটা কথা বলা হয়নি আমার, ইনান। অলিদের কথায় চকিত তাকায় সে। স্থির ভঙ্গিতে আবার সোফায় গা এলিয়ে অলিদকে বলে, বল। সুফিয়ার পাগলামো আবার বেড়ে গেছে। মেয়েটা ওয়াসিমের জন্য মনে হয় না নিজের মান সম্মান বজায় রাখবে। সেদিন ভার্সিটিতে ওয়াসিমের হাতে চর পর্যন্ত খেয়েছে, তবুও তার চোখে মুখে আফসোসের কোনো সীমা নেই। স্থির রক্ত প্রবাহ যেন এবার অস্থির হয়ে গেছে। অস্বাভাবিকভাবে বেড়ে গেছে রাগটা। ফণি তোলা সাপের মতো ফসফস নিঃশ্বাসের শব্দ ফেলে উঠে দাঁড়ায় ইনান। সামনে থাকা ছোট্ট টেবিলটাতে জোরে কদমে পা আঘাত করে সরিয়ে দিল, যেন আজ সারা দিনের রাগ টেবিলের উপর ঝেড়েছে সে। ওই গন্ডারের সাহস হলো কি করে সুফুর গায়ে হাত তোলার? ইনানের রাগী আরক্ত চোখের দিকে তাকিয়ে স্থিরভাবে তাকিয়ে আছে অলিদ। এখানে ওয়াসিমের দোষ নেই। বারবার ওয়াসিমের কাছে প্রেম নিবেদন করার মানে কি? ছেলের কি অভাব পড়েছে দেশে? আগেও ঠিক এমন নাটকটাই করেছে। মাঝামাঝিতে ওয়াসিম বিদেশ থাকায় পরিবেশ স্বাভাবিক ছিল,
তবে এখন আবার কই? ইনান শব্দ করে শ্বাস ছাড়ে, দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দৃষ্টি নত করে। ঠিক আগেও ওয়াসিমকে কিছু করা যেত না। সুফিয়া লেগে বসতো, শালার এই ছেলের মাঝে কি আছে? আমার ফ্রেন্ড, আমার বউ, সব তার জন্য পাগল, অদ্ভুত। ইনানের কথা শুনে স্মিত হাসে অরিত। ভুল বলছিস ভাই, তোর বউ হওয়ার আগে ইতিকা তার গার্লফ্রেন্ড ছিল। অন্তত যাই হোক, ওয়াসিম সত্যি ভালোবাসে ইতিকাকে। আর তুই ইতিকার সঙ্গে যা করছিস, তোর মনে হচ্ছে না বেইমানি হচ্ছে? কি করেছি আমি? অজপাড়াগা থেকে মেয়েটাকে এনে সব সুযোগ সুবিধা দিচ্ছি, এটাই আমার বেইমানি? নাকি ভালোবেসে আগলে রাখছে, এটা আমার বেইমানি? তার জীবন বাঁচিয়েছি শত্রুর কবল থেকে, আর উপহার দিলাম সাজানো গোছানো সংসার, পরিবার। এটা কি আমার বেইমানি ছিল অলিত? না, তবে ওয়াসিম যে বিয়ে করেনি কেন মিথ্যা বললি তাকে, এটা তো বেইমানি। ইনান কথার উল্টো পিঠে আর কথা বলল না, থম মেরে স্থির চিত্তে তাকিয়ে রইল বাইরের দিকে। আর যাই হোক অলিত, ওয়াসিমের কোনো প্রিয় ব্যক্তিত্ব আমি টিকতে দেব না, সব কেড়ে নেব তার। তোরা অতীতের বিষয়টি ভুলে যাস কি করে বলবি? আমি তো ভুলতে পারি না, আমার তো ভাবলে এখনো কান্না পাই। অলিত মাথা নুইয়ে নেয়, তার চোখের কোণে পানি এসেছে, আর সেই পানি দেখাতে চায় না ইনানকে। তাই ঘুরে জানালার রেলিং ঘেঁষে দাঁড়ায়, হাত দিয়ে কয়েক ফোঁটা বৃষ্টির পানি নিয়ে মুখে ছিটে দেয়। এ যেন তার কান্না লুকানোর বৃথা চেষ্টা। আমি কোনো কিছু ভুলিনি রে, শুধু সময়ের সাথে সাথে বিষয়টি ভুলিয়ে রাখার চেষ্টা করি। আচ্ছা বাদ দে, যা তুই ভাবির কাছে। তবে একটা কথা শোন, আমি যা করার করে নিয়েছি। শুভর বাবাকে সবটা জানিয়েছি, তিনি ভিসা পাসপোর্ট রেডি করেছেন, তাকে দেশের বাইরে পাঠিয়ে দেবেন খুব শীঘ্রই। সে যদি ভালো থাকে তবে তাই হোক। ইনান দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যায় রুম থেকে। বৃষ্টির গতিক আরো বৃদ্ধি পেয়েছে। কেয়ারটেকারের মাধ্যমে খবর নিয়ে জানতে পেরেছে ওই বাড়িতে এখনো ইব্রাহিম এবং নাসরিন এখনো এসে পৌঁছায়নি। তারা নাকি আরও একদিন থেকে আসবেন। মধ্যরাতে ইতিকার বাম হাতটা জড়িয়ে হেলান দিয়ে শুয়ে আছে ইনান। বাম হাতের ক্যানোলার দিকে তাকিয়ে আছে রাশভারী দৃষ্টিতে। ইচ্ছে করছে খুলে ছুঁড়ে ফেলে দিতে। নিশ্চয়ই ইতিবইয়ের খুব কষ্ট হচ্ছে। জ্বরের তোরে দু গাল লালাভাব হয়ে আছে। ইনান ইতিকার গালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। শুষ্ক ঠোঁট যুগলের চামড়া ফেটে উস্কো খুস্কো হয়ে আছে। ইনান সেদিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। সম্পর্কের 4 মাস পরিপূর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমায় তুমি আজ পর্যন্ত একটা চুমু খেতে দাওনি। কেমন বউ তুমি, কি বউ? ইনান বিড়বিড় করে কথাটি বলে নিজেই হেসে দেয়। বালিশে মাথা রেখে ইতিকাকে টেনে বুকে জড়িয়ে ধরে। গায়ের কাঁথা জড়িয়ে ডান হাতে মোবাইলের বাটন চেপে সময়টা দেখে নেয়। রাত 3:36। সুখ শব্দটা যেন ইনানের জীবনে বেমানান। বেশ বেলা করে ঘুম ভেঙে এমন পরিস্থিতিতে পড়বে কল্পনাও করেনি সে। ইতিকা তার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখছে। ইনান তার পাশে বসেও চিৎকার করে তাকে সরিয়ে দিচ্ছে। হুট করে চেনা মেয়েটি যেন অচেনা হয়ে উঠেছে। এদিকে অলিদও বাসায় নেই। ইনান কি করবে ভেবে উঠতে পারছে না। ইতিকার শরীরের জ্বর এখন নিয়ন্ত্রণে, তবে শরীরের দুর্বলতা এখনো কাটিয়ে ওঠেনি। ইতি বউ, সমস্যা কি আপনার? আমি বাড়ি যাব, আমি মিহির কাছে যাব। হঠাৎ গ্রামে যেতে চাইছেন, কারণ কি? কিছু না, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগছে না। ইতিকার আচরণে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে ইনানের। মেয়েটি চোখ তুলেও ইনানের দিকে তাকাচ্ছে না। ইতিকা কথা শেষ করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, ছুটে পালিয়ে বাঁচে। অসাবধানতার বশে ক্যানোলার সুই ছিটকে বেরিয়ে আসে হাত থেকে। তৎক্ষণাৎ রক্ত ঝরতে শুরু করে। সেদিকে ইনান তাকিয়ে ছুটে আসে। ইতিকার ওড়নাটা দিয়ে দ্রুত তার হাত চেপে ধরে। এত অসাধারণ কেন আপনি? কাল এতটা রক্তক্ষরণ হয়েছে, আজ আবার? ইনান তাড়াহুড়ো করে ইতিকার হাতের রক্ত নিয়ন্ত্রণে আনে,
কিন্তু ইতিকার ফের অদ্ভুত আচরণ আরম্ভ শুরু। ইরানকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে ছুটতে পালিয়ে বাঁচতে চায়। লাহমায় রাগান্বিত ইনান ইতিকাকে আটকাতে পেছন থেকে ইতিকার চুল টেনে ধরে। কোমর সমান ঢেউ খেলানো চুলগুলোকে টান পড়তেই সহসা দাঁড়িয়ে যায় সে। লাগছে আমার। লাগুক, একটা অদ্ভুত আচরণ করার মানে কি? কি হয়েছে আমাকে বলবেন তো? নাকি জ্বরের তোরে ব্রেনের ভাজে ভাজে তার ছিঁড়ে গেছে? ইতিকা উত্তর দিল না, বরং ঠোঁট খিচে কেঁদে উঠল শব্দ করে। আমাকে ছাড়ুন প্লিজ। এখানে নিয়ে আসার মানে কি? আমি তো ওই বাড়িতে ছিলাম, তাহলে ফ্ল্যাটে? কেন, কোনো সমস্যা? আমি নিয়ে এসেছি আপনাকে। নিজের সাথে নিজে আপনি এত জোর খাটাচ্ছেন কেন? আপনি এখনো দুর্বল। আমার যা ইচ্ছা তা হোক, আমাকে গ্রামে দিয়ে আসুন প্লিজ। আমি আর আপনার জীবনে থাকতে চাই না। আপনার শাশুড়ি আম্মাকে কথা দিয়েছিলেন আমাকে ভালো পথে আনবেন, সাংসারিক বানাবেন। এখন পালিয়ে বাঁচতে চাইছেন কেন ইতি বউ? আর আপনার এত অস্বাভাবিক আচরণ আমার মাথায় ঢুকছে না। ইতিকা চুল ছাড়িয়ে ইনানের দিকে সরে বসে। আপনাকে মানসিক রোগী মনে হয় আমার। তাহলে কিভাবে ছেলেগুলোকে? আমি আর ভাবতে পারছি না। দেখুন, আমি সাধারণ গ্রামের মেয়ে। আমি চাই না আর আপনার জীবনের সাথে জড়িয়ে যেতে, তাই আমি আপনাকে ছেড়ে চলে যাব। ইতিকার থেকে ইতিকার কথায় রুষ্ট হয় ইনান। দুহাত খিচে বন্ধ করে কপাল তর্জনীর আঙুল দ্বারা ঘষে বলে, কি বললেন? আবার বলুন। শুনতে পাননি? আমি মুক্তি চাই, স্বামী স্ত্রী বন্ধন থেকে মুক্তি চাই। ইতিকার কথা ইনানের কানে বিস্ফোরণের মতো আঘাত করেছে। কথার তীরটা যেন তার বুকের বা পাশটায় তীর্যকভাবে ঠেকেছে। পকেট থেকে রিভলভার নিয়ে ইতিকাকে পেছন থেকে মুচড়ে ধরে। মেয়েটির থুতনিতে রিভলভারের নল ঠেকিয়ে ধীরে ধীরে তা গলার নিচে নামিয়ে আনে। সরি ইতিবউ, আই নিড ইউ। আমার মৃত্যুর আগে আপনার নিস্তার নেই। কাল কি হলো, আজ কি হলো, সবটা ভুলে যান। আগে যেমন ছিলেন তেমন হয়ে যান প্লিজ। তাছাড়া আপনি অসুস্থ। আমার এখানে ভালো লাগছে না। আমাকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে রেখে আসুন। হঠাৎ ইতিকার কণ্ঠ মলিন হয়ে গেছে। তার শান্ত সুরের কথায় স্মিত হাসে ইনান। সরি, সেটাও হবে না। আমার কাছে থাকবেন আপনি। আপনি আমার কোনো কথা রাখেন না, কোনো কথা মানেন না। অন্তত ওয়াসিম আপনার জায়গায় হলে এতক্ষণে সবটা ছেড়ে আমার কাছেই ছুটে আসতো। ওই জানোয়ারের নাম এখানে আসলো কেন? ইনানের কথার ভাবভঙ্গিতে তেতে উঠল। সে যাই হোক, আপনার মতো অন্তত খুন খারাপি করে না। ইতিকার মুখে এমন কথায় আবারও হাসল ইনান। শুনুন বউ, আপনার বর আর যাই করুক খুন করেনি আজ পর্যন্ত। আর যা মারপিট করেছি সবটা প্রয়োজনে করেছি। কিন্তু আপনার ওয়াসিম প্রাক্তন যে খুনি, সেটা কি জানেন? ইতিকা ঘাড় ঘুরিয়ে ইনানের দিকে তাকায়। ইনান ইতিকাকে বিছানায় বসিয়ে ল্যাপটপ অন করে, একটি ভিডিও প্লে করে, ইশারা করে ইতিকা তাড়ানোর জন্য। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওয়াসিম একটি ছেলের মাথায় পাথর নিক্ষেপ করে। শেষ পর্যায়ে 8 তলার বিল্ডিং এর ছাদ থেকে ছেলেটিকে ছুঁড়ে ফেলে দেয়। ইতিকা সহসা দু চোখ খিচে বন্ধ করে নেয়। ছেলেটি আমাদের ব্যাচের একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওয়াসিমের গুন্ডাগিরির জন্য হেড টিচারের কাছে নালিশ করে। পরবর্তীতে আরও বিভিন্ন ঝগড়ায় পুলিশের দপ্তরেও মামলাও করে, যার প্রতিশোধ হিসেবে ওয়াসিম কেড়ে নিল ছেলেটির জীবন। আর ছেলেটির খুনি সাজানো হলো ওয়াসিমের বাবার দলের একজন চামচা লোককে, যিনি এখনও যাবজ্জীবন কারাদণ্ডে আছে। তোমার ওয়াসিম ভালো, তবে মুখোশধারী ভালো। চাইলে আমি সবটা খোলাসা করতে পারি, কিন্তু আমার চাওয়া যে অন্য কিছু। ইতিকা নিরুত্তর হয়ে বসে আছে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে তার। সহজ সরল জীবনটায় দুইটা দাগি আসামি জীবনে প্রবেশ করেছে। এই জীবন নিয়ে ভবিষ্যৎ ভাবাও যেন দুষ্কর।
আসসালামু আলাইকুম কাকিমা, সুফিয়া কোথায়? তার সাথে দেখা করতে এসেছি। গোল গোল চশমার কাছ দিয়ে অলিদের দিকে সুফিয়ার মা তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। কিছুক্ষণ আগেই তিনি ঘুম থেকে উঠেছেন। দারোয়ান ফোন করে জানালেন সুফিয়ার বন্ধু অলিদ এসেছে তার সঙ্গে দেখা করতে। তখন বেশ খানিকটা অবাক হন তিনি, কেননা ঘড়িতে সবে মাত্র 8:05। এত সকাল সকাল ছেলেটা কি মনে করে আসলো তিনি বুঝতে পারছেন না। কাকিমা, সুফিয়া কোথায়? অলিদ বেশ জোরেই কথাটা বলে ওঠে। সহসা সামনে বসে থাকা অর্ধবয়স্ক মহিলাটি নড়ে চড়ে বসেন। বাবা, তুমি এত সকালে এসেছো, তাই ঘাবড়ে গিয়েছি। কোনো সমস্যা হয়েছে? না আন্টি, কোনো সমস্যা না। আসলে আজ আমি বাড়ি যাব, তাই ভাবলাম শুভর সাথে দেখা করে যাই। তাছাড়া অনেকদিন হয়েছে আমাদের দেখা হলো না। আন্টি, আঙ্কেল কি সত্যি তাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে? হ্যাঁ বাবা, তোমরা তো জানো তিনি এক কথার মানুষ। আগেও চেয়েছে সুফিয়াকে দেশের বাইরে পাঠাতে, কিন্তু মেয়ে যেতে চায়নি। এবারও যদি কোনো গন্ডগোল করে তবে হয় তাকে বিদেশ পাঠানো হবে, না হয় বিয়ে দিয়ে দেবেন। মেয়েকে আর এই শহরে একা রাখতে ইচ্ছুক না তিনি। কোনো ইতরের প্রেমে পড়েছে এই মেয়ে, ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। ওয়াসিম ছেলেটার জাতপাত মোটেও সুবিধের নয়, আমাদের সাথে তো কোনো দিক দিয়েই যাবে না। এতক্ষণ সুফিয়ার মায়ের বলা কোনো কথায় কানে ঢুকলো না অলিদের। সুফিয়ার বিয়ের কথা শুনেই তার চোখে মুখে যেন ধোঁয়া উঠছে, সবটা এলোমেলো লাগছে। মেয়েটাকে নিয়ে তার মনে কেন এত অনুভূতি জমা হলো? ইনান যদি জানে তবে নির্ঘাত 2-4 চর তার গালে বসিয়ে দেবে। কিন্তু কি করবে সে? সুফিয়ার প্রতি অনুভূতি ভালো লাগা থাকলেও সে নিজেই প্রতিটা বার সবটা তুচ্ছ তাচ্ছিল্য করে গেছে। তার বেস্ট ফ্রেন্ড, তার মানে এই নয় যে ভালোবাসতে হবে, নিজের বউয়ের মর্যাদা দিতে হবে। আর সুফিয়া জানলেও হয়তো বন্ধুত্বের বন্ধনটা আলগা হয়ে যাবে, তাই প্রতিবার চুপ ছিল সে। কিন্তু ওয়াসিমের জন্য কান্না করা পাগলামো দেখে মনের কোণে হিংসাত্মক ভাব চলে আসছে। কেন হচ্ছে এমন? আন্টি, সুফিয়া রোমে কি? তোমাকেই যেতে হবে, তাকে বাইরে থেকে বন্ধ করে রাখা হয়। অলিদে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। এলোমেলো চুল চোখের সামনে এসে ছুঁয়ে গাল বেয়ে গলায় আছড়ে পড়ে আছে। ঠোঁট দুটো উস্কো খুস্কো হয়ে আছে। সুফিয়ার দু গালে কেমন যেন আঙুলের ছাপ ভাসমান। অলিদের কাছে পরিস্থিতি স্বাভাবিক লাগলো না। সুফু ওঠ, আমি এসেছি। বাক্যটা সুফিয়ার কর্ণকোহরে ঠেকলো কিনা কে জানে। সে এখনো ঘুমিয়ে আছে একই অঙ্গভঙ্গিতে। এই যে নবাব জাতি, উঠুন এবার। গায়ে পানি ঢালতে আমি কিন্তু 2 মিনিটও দেরি করব না। সুফিয়া এখনো ঘুমিয়ে আছে, আর বড় বড় শ্বাস প্রশ্বাসের শব্দ রুমে যেন বারবার প্রতিধ্বনি হচ্ছে। অলিদ কিছুক্ষণ মেয়েটার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকলো। মেয়েটার গালে আঙুলের ছাপ স্পষ্ট। সুফিয়ার গালে হাত দেবে কি দেবে না ভাবতে ভাবতেই নিজের অস্বস্তিতে পড়ে যায়। অলিদের সন্দেহের বাতি নিভে যায় খাটের তলায় একটি ওষুধের পাতা দেখলে, যেটি ঘুমের ওষুধ। অলিদ এবার সব বাধা ভুলে সুফিয়ার গালে হাত বুলাতে থাকে। এই সুফু উঠ, সুফু, এই সুফু। সুফিয়া উঠল না, বরং তার ভারী ভারী নিঃশ্বাস অলিদের হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে তুলছে। দু বাক্য না ভেবে ঝটকায় সুফিয়াকে কোলে তুলে নেয় অলিদ। দ্রুত ওয়াশরুমের দিকে গিয়ে ঝর্ণার নব ছেড়ে দেয়। সুফিয়া এখনো অলিদের বুকে লেপ্টে আছে। পানির ছিটকায় সহসা চোখ খুলে সুফিয়া। হঠাৎ আক্রমণে কি করা উচিত বুঝে উঠতে পারছে না সে। ঘুমের ওষুধ গিলেছিস কয়টা? কে কে? তোর জম। পানির গতিতে চোখ খুলতে পারছে না সুফিয়া। নিজেকে ভাসমান অনুভব করে ঘাবড়ে গেছে সে। বন্ধ করুন, বন্ধ করুন প্লিজ।
সুফিয়া অলিদ দুজনেই ভিজে জুবুথুবু হয়ে আছে। অলিদ ঝর্ণার নব ঘুরিয়ে দেয়, সহসা পানির গতি থেমে গেছে। পিটপিট চোখ তুলে তাকায় সুফিয়া। অলিদকে দেখে আসমান থেকে পড়ার মতো অবস্থা তার। তো তুই? কার কথা ভেবছিলি? ওয়াসিম নাকি তোর হবু বরের কথা? একদম বাজে বকবি না। আমাকে ভিজিয়ে দিলি কেন? তোর ঘুম ভাঙছিল না তাই। এবার বল, ঘুমের ওষুধ কয়টা গিলেছিস? সুফিয়া মাথা নুইয়ে নেয়। অলিদ তাকে চুপচাপ দেখে এবার বেশ ধমকের সুরেই বলে, শুভু কথা বল, আমাকে একদম রাগাবি না। কোলে আছিস, আছাড় মারতে বেশ সুবিধা হবে। এক আছাড়ে তোর ভালোবাসা কারে কয় ছুটিয়ে দেব। হ্যাঁ, এত কম কেন? আর ছিল না বুঝি? সুফিয়া এবার ঘাবড়ে যায়। দৃষ্টি নত রেখে আমতা আমতা সুরে বলে, 2টা খেয়েছি। অলিদ ফসফস করে শ্বাস ছাড়ছে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা কেটে যায়। অলিদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সুফিয়ার দিকে। অপরদিকে সুফিয়া পড়েছে অস্বস্তিতে। এতক্ষণ অলিদের কোলে নিজের অবস্থান দেখতে বড্ড বেমানান লাগছে। আমাকে ছাড় অলিদ। অলিদের হুঁশ ফিরেছে। এবার নিজেই যেন বেকায়দায় পড়েছে সে। লজ্জায় ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে। তার অস্বস্তি ভাব বুঝতে পেরে সুফিয়া ঠোঁট বাঁকায়। অলিদ সুফিয়াকে কোল থেকে নামিয়ে দূরে দাঁড়ায়। তোর গালে চড় দিয়েছে কে রে শুভু? আর কি মারবে? তোর দাম্ভিক আঙ্কেল মেরেছে। রাগে জিতে তাই তো ওষুধ খেলাম। দাগ বসে গেছে নাকি রে? 2 আঙ্গুলের ছাপ স্পষ্ট। চিন্তা করিস না, তোর হবু বর আদর করে সারিয়ে দিবে। আমার হবু বর? তুই জানিস না, আঙ্কেল তোকে বিয়ে দেবেন, পাত্র খুঁজছেন। সুফিয়া রাগান্বিত স্বরে কথাটা বলে থেমে যায়। হঠাৎ দেয়ালের সাথে বেশ জোরে আঘাত লাগে তার। মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে আছে অলিদ। তার 2 গাল চেপে দেয়ালের সাথে ঠেসে ধরেছে। আর যদি এই কথাটা তোর মুখ থেকে বের হয় তবে কসম, বাকি গালটাও আর স্বাভাবিক থাকবে না। আমার রাগ, জেদ, শাসন এখনো কিছু দেখিসনি তুই। তোকে সোজা করা আমার সেকেন্ডের কাজ। তাই মাথা থেকে এসব কুবুদ্ধি ছেড়ে দে। 2 সপ্তাহ পর এক্সাম, পড়াশোনায় মন বসা। ফর্সা রক্তিম গাল, আরক্ত দৃষ্টি, দাঁতে দাঁত চেপে অলিদের কথার ভঙ্গিতে ঢোক গিলে সুফিয়া। ইনানকে নিয়ে বেশ কিছুক্ষণ যাবত তোষামত করছে ইতিকা। আপনি আসুন প্লিজ, আর 2 দিন বাকি আপনার এক্সামের। কিছুই তো পড়েন না। সরে যা নীতি বউ, আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে, না গেলে মামু ভীষণ রাগ করবে। করুক রাগ, তিনি যাই ইচ্ছে তাই করুক, আমি আপনাকে ছাড়ছি না। আপনি পড়তে বসবেন মানে বসবেন। আর এখন রাত 11টা বাজে। এত রাতে বের হলে আসবেন রাত 2-3টায়। আমি ভালো করে জানি আপনার আর পড়া হবে না। আপনার তো আজ এক্সাম শেষ, যান চিল করুন, আমাকে জ্বালাবেন একদম। আমি আপনাকে জ্বালাই? ইনানের কথায় 2 চোখ ছোট করে প্রশ্ন করল ইতিকা। ইনান ব্লেজার গায়ে জড়িয়ে স্মিত হাসে। অবশ্যই, আমার না পড়লেও চলে। টুকে নিয়ে যাব খাঁটি বাংলায়, নকল করব। ছি, লজ্জা করে না? আবার বলছেন নির্দ্বিধায়। আমি আপনার জন্য কত কষ্ট করে সব সাজেশন জোগাড় করেছি দেওরজির কাছ থেকে, আর আপনি বলছেন নকল করবেন? আমাকে যেতে হবে। আপনাকে আমি বারণ করছি, তবুও আপনি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কেন? ইনান আরেকবার ইতিকার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। নিস্তব্ধ রুমটায় ভাইব্রেট হতে থাকে ইনানের ফোন। স্ক্রিনে বাহরুল ইসলামের নাম দেখে তড়িঘড়ি করে ফোন রিসিভ করে। হ্যাঁ মামু বলো। তুই কই রে? সবাই বসে আছে। 10 মিনিট, আমি আসছি।
ইনান ফোন রেখে ইতিকাকে টেনে দাঁড় করায়। মেয়েটার কপালে থাকা চুলগুলো সরিয়ে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। আমি গেলাম ইতি বউ, দুঃখিত আপনার কথা রাখতে পারলাম না। নিরুগ রাগটা বাইরে থেকে প্রকাশ করলো না ইতিকা। মানুষটা তার কথা রাখেনি, এই তার ভালোবাসা। এই বাড়িতে থাকা যেন তার কাছে বন্দি জীবন লাগে। শ্বশুর শাশুড়ি স্বামীর ভালোবাসা আদর যত্ন পেলেও কোথাও যেন নিজেকে বন্দিনী মনে হয় তার কাছে। আচ্ছা, ইনান কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি ওয়াসিমের সাথে শত্রুতার বশে তাকে বিয়ে করেছে? উত্তর অজানা তার। নারী জাতির মন গলানোর সবচেয়ে সহজ মাধ্যম ভালোবাসা। মেয়েরা ভালোবাসার কাঙাল, একটু আদুরে কথা আদর যত্ন পেলেই পোষ মেনে যায়। আর সেই কাজটাই কি করেছে ইনান, আর ভাবতে পারল না সে। মাথার ভেতরটায় সব প্রশ্নের একসঙ্গে খেলা করছে। দ্রুত পা চালিয়ে নিচে নেমে এলো ইতিকা। ডাইনিং টেবিলের চেয়ারে মনমরা হয়ে বসে আছেন তার শাশুড়ি মিসেস নাসরিন। আম্মা, আপনি বসে আছেন কেন? আপনার ছেলে তো না খেয়েই গেল। আমার খেতে ইচ্ছে করছে না। আব্বা কি খেয়েছে? ইতিকা দীর্ঘশ্বাস ছাড়ল, পাশের চেয়ার টেনে বসে পড়ল নাসরিনের পাশে। একটা কথা বলবো আম্মা? আপনার আপন ভাই আপনার ক্ষতি করছে, তবে আড়ালে। আপনার একমাত্র ছেলেকে বকে দিয়েছে। সে এখন এক কথায় অবাধ্য সন্তান, অথচ আপনি আপনার ভাইয়ের সঙ্গ দিচ্ছেন। আব্বা, আপনার ভাইকে নিয়ে কিছু বললেই তেতে উঠছেন। আপনি কি কিছু বোঝেন না, নাকি না বোঝার ভান করে আছেন? ইতিকা মাথা নুইয়ে নেয়। রক্তিম দু চোখের কোণে পানি জমাট বেঁধে গেছে। আম্মা, তিনি আমার কোনো কথাই শোনেন না, রাখেন না। আমি কি করব? আজকেও বারবার বারণ করেছি, কিন্তু আমার কথায় তিনি পড়তো হননি। মামু ফোন করলে তৎক্ষণাৎ চলে গেলেন। নাসরিন মনক্ষুণ্ণ হলেন। ইতিকার দিকে তাকিয়ে প্রণত হয়ে বলেন, এত রাতে উনি ফোন করেছে কেন আম্মা? মিসেস নাসরিন ফোন ধরলেন, তবে অলিত কথা বলতে চাইল ইতিকার সাথে। পিচ্ছি ভাবি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দেওরজি, আপনি কেমন আছেন? ভালো। ইনান কোথায়, কিছু জানো? মামুর সঙ্গে নাকি কোন মিটিংয়ে আছেন? হ্যাঁ, তোমার বর মিটিং আছে। সত্যি? এইমাত্র দেখে এলাম গোপন আস্তানে প্রবেশ করতে। আর সেখানে যাওয়া আমাদের সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ। গোপন আস্তানায় কি হয়? বাহারুল ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদের শায়েস্তা করা হয় ইনানের নির্দেশে। এই ছিল তার মিটিং। ছেলেটা বকে যাচ্ছে, প্লিজ কিছু একটা করো। ইতিকা ফোন কেটে দিল। নাসরিনের কোলে আছড়ে পড়ে দু চোখের পানি বিসর্জন দিচ্ছে। আম্মা, আমায় মাফ করে দিন। আমার আর ভালো লাগছে না কিছু। এমন জীবন আমার দরকার নেই। এক কথায় এখন আমি পরবাদিনী। আমার উপর থাকা সকল দাবি চাওয়া পাওয়া তুলে নিন। আমার বাকিটা জীবন পড়ে আছে, আমাকে আমার মতো চলতে দিন। নাসরিন ইতিকার দিকে তাকিয়ে আছে হতাশা দৃষ্টিতে। হ্যাঁ, ইতিকার রকচটা ব্যবহারে তমতো ওয়াসিম। মেয়েটা পাল্টে গেছে, হুটহাট রেগে যাচ্ছে, অদ্ভুত। এত রাতে তুমি এখানে ইতিকা? ইনান কি তোমায় বের করে দিয়েছে? আমার জানা মতে ইনান তোমায় ছাড়ার পাত্র নয়। এত প্রশ্ন করছো কেন ওয়াসিম? আমি যা বলছি তার উত্তর দাও। তোমার বউ কোথায়? আমার বউ? কিসব বাজে বকছো তুমি? আমি বিয়ে করলাম কবে? কেন, দেশের বাইরে করেছো? রাবিশ, ওটা আমার ফ্রেন্ডের বিয়ে ছিল। আমার পাশের মেয়েটি আমার ফ্রেন্ড। তাই বলে এত জড়িয়ে ধরবে? ছবিতে আমি স্পষ্ট দেখেছি তোমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলে। আমেরিকান কালচার সম্পর্কে তোমার ধারণা নেই। জড়িয়ে ধরা, কিস করা তাদের কমন অভ্যাস। এটা আমাদের দেশ নয়। আমরা ফ্রেন্ডকে জড়িয়ে ধরতেই পারি।
তার মানে তুমি সত্যিই বিয়ে করনি? না, তবে আমার হবু বউ আমার সামনে। কথাটি বলেই মৃদু হাসলো ওয়াসিম, কিন্তু ইতিকার মাথা কাজ করছে না। হিনান তাকে মিথ্যা বলেছে, তার সাথে প্রতারণা করেছে। বিয়ের পর বলেছিল ওয়াসিমের আশা যেন ছেড়ে দেয়, ওয়াসিম বিবাহিত। তবে ইনান প্রতিটি কাজে, প্রতিটি ধাপে তার সাথে মিথ্যা ছলনা করছে। ইতিকা, তোমার চোখে পানি কেন? নিশ্চয়ই আনন্দের, আমার কাছে ফিরে আসার আনন্দের। আই এম সো হ্যাপি তুমি আমার কাছে আবার ফিরে এসেছো। ইতিকা ছলছল চোখে স্মিত হাসল। যাবে ওয়াসিম? কোথায়? এমন জায়গায় ইফতিহার ইনান যেখানে আমাদের হদিশ পাবে না। তবে তার আগে আমি আমার গ্রামের বাড়ি যেতে চাই। বেশ, তবে তাই হোক।